নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন ঝকঝকে একটি পর্ব নিয়ে। সকাল সকাল বাড়িতে দুটি ডাল ভাত খেয়ে বেরিয়ে পড়েছি আমরা বলতে আমি, আমার স্ত্রী চন্দ্রানী এবং ছেলে প্রহান। তিনজনেই আজকে যাচ্ছি উত্তর 24 পরগনার এক ঐতিহাসিক গ্রাম হাড়োয়ায়। আমার হাড়োয়া যাওয়ার রাস্তাটা মোটামুটি এরকম: চিনার পার্ক, রাজারহাট, লাউহাটি, ধনপোতা হয়ে আমরা যাব হাড়োয়া। সেই মতো এয়ারপোর্ট 1 নম্বর গেট থেকে ভিআইপি রোড ধরে চলেছি হলদিরাম হয়ে চিনার পার্কের দিকে। চলে এসেছি চিনার পার্ক মোড়। এবার এখান থেকে বাঁদিকে বেঁকে সোজা যাব রাজারহাট চৌমাথা পর্যন্ত। সামনেই রাজারহাট চৌমাথা। এখান থেকে আমরা বেঁকে যাব ডান দিকে। এই রাস্তা ধরে এবারে সোজা লাউহাটি হয়ে ধনপোতা বাজার। একসময় হাড়োয়া এলাকায় ছিল সুন্দরবনের গরান, সুন্দরী, হরকোচ, গেওয়া, হেতাল গাছের ঝোপ। মাঝে মধ্যে যার মধ্যে থেকে বেরিয়ে আসতো বাঘ। সন্ধ্যার আগে জল খেতে আসতো হরিণের দল। মুঘল আমল বা ব্রিটিশ রাজের সময়েও হাড়োয়ার বালান্দা পরগনা ছিল সুন্দরবন এলাকার মধ্যে। মগ জলদস্যুদের দৌরাত্ম্য ছিল আতঙ্কের কারণ। পানীয় জল ছিল অতিমাত্রায় নোনা, যে কারণে এলাকা বসবাসের অযোগ্য হয়ে উঠেছিল। তা সত্ত্বেও বিভিন্ন আদিবাসী সম্প্রদায় বাদা বন পরিষ্কার করে হাড়োয়ায় থাকতে শুরু করেন। পরবর্তীতে অন্যান্য সম্প্রদায়ের মানুষও চলে আসেন এখানে। অবিভক্ত 24 পরগনার হাড়োয়া ছিল বালান্দা পরগনার অন্তর্গত। বালান্দার ইতিহাস কিন্তু অনেক পুরনো। একসময় রীতিমতো সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে উঠেছিল হাড়োয়া। এখান থেকে উত্তর দিকে কয়েক কিলোমিটার দূরেই চন্দ্রকেতুগড়। একসময় শুঙ্গ বংশের সম্রাটদের দাপট ছিল সেখানে। ব্যবসা, বাণিজ্য, সংস্কৃতি এবং সভ্যতার বিষয়ে চন্দ্রকেতুগড়ের খ্যাতি ছড়িয়ে পড়েছিল গোটা দেশেই। চন্দ্রকেতুগড় এবং হাড়োয়া এলাকায় মাটির নিচ থেকে পাওয়া গিয়েছে সে যুগের প্রচুর শিল্প বা প্রত্ননিদর্শন, যার অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে বা বহু হাত ঘুরে অনেক টাকার বিনিময়ে বিদেশে চালান হয়ে গিয়েছে বলে অভিযোগ। ব্যক্তিগত উদ্যোগে কিছুটা হাড়োয়ায় এবং বেড়াচাপার সংগ্রহশালায় রাখা আছে। দেশ বিদেশের মানুষ যা দেখতে এখনও এখানে আসেন। প্রখ্যাত ইতিহাসবিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ছাড়াও পরেশচন্দ্র দাশগুপ্ত, নগেন্দ্রনাথ বসু সহ বেশ কয়েকজন চন্দ্রকেতুগড় সহ হাড়োয়ায় অনুসন্ধান চালিয়ে অনেক প্রত্ননিদর্শন ও তথ্য খুঁজে বার করেন। এ বিষয়ে আরেকজনের নাম করতেই হয়, এম.এ. জব্বার, যিনি উদ্যোগী হয়ে এই এলাকার উন্নয়ন এবং ইতিহাস সংরক্ষণের চেষ্টা চালিয়ে গিয়েছেন আমৃত্যু। তবে এখন অনেকটাই বদলে গিয়েছে হাড়োয়ার প্রাচীন চেহারা। বর্তমানে বিদ্যাধরী নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে হাড়োয়া শহর। নদীর এক পারে হাট, বাজার, থানা, হাসপাতাল, বিডিও অফিস, পঞ্চায়েত সমিতির অফিস ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আছে বালান্দা প্রত্ন সংগ্রহশালা। তবে নদীর অন্য পারে নজরনগর, শঙ্করপুর এখনও প্রত্যন্ত গ্রামের চেহারাতেই থেকে গিয়েছে। তবে মোটের ওপরে এখন অনেকটাই বদলেছে হাড়োয়ার চেহারা। বিদ্যাধরীর ওপরে সেতু হয়েছে, বড় বড় বাড়ি, পাকা রাস্তায় আলো, সুন্দর দোকানপাট হওয়ায় হাড়োয়া এখন কিন্তু বেশ জমজমাট। হাড়োয়ার নামকরণের বিষয়ে অবশ্য একটা গল্প আছে, কিন্তু সেটা একটু পরে বলছি আপনাদের। 1 ঘন্টার সামান্য কিছু সময়ের মধ্যেই ধনপোতা বাজার পার করে আমরা চলে এসেছি হাড়োয়ার অনেকটা কাছাকাছি। এবারে ঢুকবো হাড়োয়াতে।
সামনেই বিদ্যাধরী নদীর সেতু। এই সেতু পার করে আমাদের যেতে হবে হাড়োয়ায় আমাদের প্রথম গন্তব্য গোরাচাঁদ পীরের মাজারে। সেতু পার করলে ডান দিকে পড়বে সেই মাজার। এসেছি গোরাচাঁদ পীরের সমাধিস্থলে। দোকান বাজারের মধ্যে দিয়ে এই সমাধিস্থলে বা মাজারে ঢুকতে হয়। বড় প্রবেশতোরণ আছে। মাজার দেখতে দেখতেই চলুন শুনে নেওয়া যাক পীর গোরাচাঁদের ব্যাপারে। পীর গোরাচাঁদ বা হজরত পীর গোরাচাঁদ বা গোরাই পীর হলেন মধ্যযুগে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে সৌদি আরব থেকে বাংলায় আগত এক সুফি সন্ত। পীর গোরাচাঁদের আসল নাম হল পীর হজরত শাহ সৈয়দ আব্বাস আলী রাজি। আনুমানিক 1265 সালে আরবের মক্কা নগরে জমজম মহলায় বিখ্যাত কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন। পীর হজরত শাহজালালের কাছে তরিকা সুফি মতে দীক্ষা গ্রহণের পর গুরুর নির্দেশে ভারতবর্ষে ধর্মপ্রচারে আসেন। শাহজালাল 1297 সালের শেষে সশিষ্য দিল্লিতে উপস্থিত হন এবং 1298 সালের শুরুর দিকে তাদের নিয়ে বাংলা শ্রীহট্ট, যা এখন বর্তমানে সিলেট, সেই অভিমুখে যাত্রা করেন। 1303 সালে সর্বমোট 360 জন শিষ্যসহ শ্রীহট্টে পৌঁছে তিনি শিষ্যবর্গকে ভিন্ন ভিন্ন দলে ভাগ করে বাংলার বিভিন্ন জায়গায় ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে প্রেরণ করেন। এমনই একটি দলের নেতৃত্বভার গ্রহণ করে গোরাচাঁদ 21 জন পীর ভাইকে সঙ্গে নিয়ে দক্ষিণবঙ্গে এই ধর্ম প্রচারে আসেন। গোরাচাঁদ নিজে ভাটিমুল্লুক বালান্দা পরগনায় হাজির হন। লোককথা অনুসারে তিনি দেউলিয়ার পৌণ্ড ক্ষত্রিয় হিন্দু রাজা চন্দ্রকেতুকে ইসলাম ধর্ম গ্রহণের অনুরোধ করলে রাজা তা প্রত্যাখ্যান করেন এবং তিনি একজন প্রকৃত পীর ফকির কিনা তা পরীক্ষা করতে নানান রকম কৌশল অবলম্বন করেন। গোরাচাঁদ নিজের অলৌকিক ক্ষমতার পরিচয় দিতে রাজার লোহার কলাকে সত্যিকারের পাকা কলায় রূপান্তরিত করেন এবং রাজপ্রাসাদের চারিদিকে লোহার বেড়ায় চাঁপা ফুল ফুটিয়ে তোলেন, যা থেকে পরবর্তীকালে ওই স্থানের নাম হয় বেড়া চাপা। রাজা তাতেও নতি স্বীকার করলেন না। শেষে গোরাচাঁদের কথায় গৌড় বাদশাহ চন্দ্রকেতুকে ধর্মান্তরিত হওয়ার আদেশ দিলে বিরোধ চরমে ওঠে এবং যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। যুদ্ধের আগে রাজা তার রানী এবং নগরবাসীদের বলে যান তিনি যুদ্ধে জিতলে রাজধানীর দিকে সাদা পায়রা উড়ে আসবে, কিন্তু পরাজিত হলে উড়ে আসবে কালো পায়রা। গৌড়ের সুলতানের প্রেরিত পাঠান শাসক পীর গোরাচাঁদের পক্ষ নিয়ে রাজা চন্দ্রকেতুর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। যুদ্ধটি হয়েছিল চাঁপাতলার রণখেলার প্রান্তরে, যেখানে রাজা চন্দ্রকেতুর দুই প্রিয় পাত্র হামা ও দামা যুদ্ধানুশীলন করতেন। যুদ্ধে রাজা চন্দ্রকেতু জয়ী হওয়ার কাছাকাছি চলে এসেছিলেন। এমন সময়ই পীরের অলৌকিক ক্ষমতার আশ্রয় নিয়ে রাজধানীর দিকে উড়িয়ে দেওয়া হয় কালো পায়রা। সেটা দেখে নগরবাসীগণ বিমর্ষ হয়ে পড়েন এবং রানী পদ্মদহে ডুবে আত্মহত্যা করেন। এই খবর রাজার কাছে পৌঁছতেই রাজা মনোবল হারিয়ে যুদ্ধে পরাজয় বরণ করেন। পরাজিত রাজা চন্দ্রকেতু রাজ্যে ফিরে সেই পদ্মদহেই প্রাণ বিসর্জন দেন। এরপর গোরাচাঁদ স্থানীয় অনেক লোকজনকে ইসলাম ধর্মে দীক্ষা দিয়ে আরও দক্ষিণে অগ্রসর হন। সুন্দরবনের হাতিয়াগড় পরগনার শিবভক্ত অনার্য পৌণ্ডক্ষত্রিয় রাজা মহিদানন্দনের দুই পুত্র অকানন্দ এবং বকানন্দ গোরাচাঁদের এই ধর্মান্তকরণ অভিযান প্রতিরোধ করেন। এই প্রতিরোধ যুদ্ধে পীর সাহেব ভীষণ রকম আহত হন। প্রতিপক্ষের বানাঘাতে তার অর্ধেক গ্রীবা কাটা যায়। অবশেষে 1345 খ্রিস্টাব্দের 12ই ফাল্গুন প্রায় 80 বছর বয়সে বালান্দা পরগনার ভার্গবপুরের জঙ্গলে অবসন্ন শরীরে মুমূর্ষু অবস্থায় এসে তিনি মৃত্যুবরণ করেন। শোনা যায় কালু ঘোষ নামে এক ব্যক্তি নিজের গাভীর অনুসন্ধানে জঙ্গলে প্রবেশ করলে তার মৃতদেহ দেখতে পেয়ে তাকে বিদ্যাধরী নদীর তীরে সমাধিস্থ করেন। উল্লেখ্য, গোরাচাঁদের হাড় এখানে সমাধিস্থ করা হয়েছিল, সেই জন্যই এই অঞ্চলের নাম হয়েছে হাড়োয়া। এই হাড়োয়ায় পীর গোরাচাঁদের সমাধি দরগাহে 12ই ফাল্গুন তার মৃত্যুর দিন স্মরণ করে প্রতি বছর বিশেষ উৎসব এবং মেলা শুরু হয়। গোরাচাঁদের এই মাজার চত্বরে চলে ধর্মীয় অনুষ্ঠান। সেই উপলক্ষে প্রায় 1 মাস ধরে চলে মেলা। দেশ বিদেশ থেকে বহু মানুষ তখন আসেন এখানে।
মাজারের পাশ দিয়েই বইছে বিদ্যাধরী নদী। এবারে এসেছি সেখানেই। তবে এদিকটা যেহেতু বাজার, তাই বেশ জনবহুল। নদীর স্বাভাবিক সৌন্দর্য সেভাবে ধরা দেয় না। তবুও আমরা একটু দাঁড়ালাম। প্রবল গরমে নদীর ধারে একটু ছায়ায় দাঁড়াতে খারাপ লাগছিল না। হাড়োয়া সেতুর পাশেই খানিক সময় থাকা হলো আমাদের। নদীর ধার থেকে এবারে চলে এসেছি বড় রাস্তায়। এখানেই রয়েছে কালিকা মিষ্টান্ন ভাণ্ডার। মাজার থেকে হাঁটা পথে 2 মিনিট। আরও 2-1টি মিষ্টির দোকান এখানে থাকলেও এই অঞ্চলে কালিকার মিষ্টির সুনাম আছে, তাই কালিকার মিষ্টি আপাতত নিয়ে নেওয়া হবে স্থির হয়েছে। তবে দোকানে নানান রকমের মিষ্টি আছে, তার মধ্যে বেছে নেওয়া বেশ কঠিন। ওরাই বললেন স্পেশাল সন্দেশ এবং কাটা রোল নিতে। সে দুটি তো নেওয়া হলোই, আমি একটু ছানার গজাও নিয়ে নিলাম। মিষ্টি নিয়ে এবার আবার পথে আমরা। এবারে যাচ্ছি খাস বালান্দা। সেখানে আগে দেখব বালান্দা প্রত্নশালা, তাই প্রথমেই যাওয়া হবে পঞ্চায়েতের সামনের মোড়ে। খাস বালান্দা পঞ্চায়েত থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থান এই বালান্দা প্রত্নশালার। বাইরে থেকে বোঝা মুশকিল, বাজারের মধ্যে একেবারে। দোতলার উপরে রয়েছে এই সংগ্রহশালাটি। প্রত্নশালা বন্ধ থাকলেও ফোন করাতে এসে খুলে দিলেন জব্বর সাহেবের নাতি টুপাই। খুবই ভদ্র ভালো মানুষ। উনি এখন দেখাশোনা করেন এই সংগ্রহশালা। হাড়োয়ায় মাটির তলা থেকে উঠে আসা বহু প্রাচীন প্রত্নসামগ্রী, মন্দির, মসজিদ, মঠের ধ্বংসাবশেষ ইত্যাদি রাখা আছে এখানে। যতদূর জানা যায়, হাড়োয়া ও সন্নিহিত অঞ্চলে মাটির নিচে প্রত্নবস্তুর সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে 50-এর দশকে লিখিতভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন হাড়োয়ার বাসিন্দা তথা সমাজসেবী মোহাম্মদ আব্দুল জব্বার। বিষয়টি নিয়ে দিল্লিতে আলোচনার পরে 1959 সালে চন্দ্রকেতুগড়ে কিছুটা খনন হয়। তারপরে যেসব তথ্য উঠে আসে তাতে এটা স্পষ্ট যে একসময় বালান্দা অঞ্চলে নগর এবং বন্দর গড়ে উঠেছিল। সুন্দরবন থেকে নৌকা বা বজরা ভর্তি করে গোলপাতা, মধু, ধান ইত্যাদি আসত হাড়োয়ার হাটে। সেখানে কেনা বেচার পরে নদীপথেই মালপত্র চলে যেত কলকাতা সহ দেশের বিভিন্ন বাজারে। কাছে দেগঙ্গা ব্লকের বেড়াচাপার চন্দ্রকেতুগড়। বালান্দা এবং চন্দ্রকেতুগড় এলাকায় বিভিন্ন সময় মাটির তলা থেকে উদ্ধার হয়েছে পোড়ামাটির বুদ্ধদেব, দ্বারপাল, জাতক কাহিনীর ফলকগুলি। এই মূর্তি এবং নিদর্শনগুলি প্রমাণ করে এই এলাকায় কয়েক হাজার বছর আগে মৌর্য, শুঙ্গ, কুষাণ এবং গুপ্ত যুগের জনবসতির কথা। এখনও পুকুর বা পাতকুয়ো খুঁড়তে গিয়ে অথবা বাড়ির ভিত কাটতে গিয়ে মাঝে মধ্যেই প্রত্নবস্তু বেরিয়ে পড়ে। অনেকে তা নিজের বাড়িতে রেখেও দিয়েছেন, অনেকে আবার বিক্রি করে দিয়েছেন বহু টাকার বিনিময়ে। তেমনই কিছু কিছু জিনিস ঠাঁই পেয়েছে এই সংগ্রহশালায়। মমিনুর বলছিলেন জব্বর সাহেবের একটাই নেশা ছিল হাড়োয়ার ইতিহাস মানুষের সামনে তুলে ধরা। সেই জন্য তিনি দিনরাত এক করে মাটির তলার সম্পদ সংগ্রহ করে প্রথমে মেলায় ঘুরে ঘুরে প্রদর্শনী করতেন। 1965 সালে বিদ্যাধরী নদীর পাশে নিজের বাড়িতে হাড়োয়া এবং বেড়াচাপা থেকে পাওয়া প্রত্নসামগ্রী নিয়ে গড়ে তুলেছিলেন এই বালান্দা প্রত্ন সংগ্রহশালা। 1988 সালে তার মৃত্যুর পর তার মেয়ে জামাই সেই সংগ্রহশালা দেখভাল করেছেন। এখন নাতির দায়িত্বে আছে তা। মমিনুরও চান একটা পর্যটন সার্কিট তৈরি হোক এখানে। মানুষ এই প্রত্নশালার পাশাপাশি সুন্দর প্রকৃতির টানেও ছুটে আসুন হাড়োয়াতে। হাড়োয়াতে প্রচুর দেখার জিনিস আছে। হ্যাঁ, বালান্দা প্রত্ন সংগ্রহশালা থেকে শুরু করে পীর সাহেবের দরগা, লাল মসজিদ, খনামিহির ডিবি, এই ধরুন জলকর আছে, 700 বিঘে জলকরের উপরে সুন্দর একটা সানসেট আছে। আপনারা হাড়োয়াতে আসুন, একদিনের জন্যে
পারলে ঘুরে যান হাড়োয়াতে। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে হাড়োয়ার ইতিহাসকে জানুন। আচ্ছা, এই যে প্রত্নশালায় যদি আসে তাহলে সেক্ষেত্রে কবে কি আসতে পারে? পত্রশালা, বালামদা পত্র সংগ্রহশালা আমার দাদুর। হ্যাঁ, এখন আমরা দাদুর পরে আমার বাবা ছিলেন, বাবার পরে আমরা এইটাকে পরিচালনা করছি। হাড়োয়াতে পত্র সংগ্রহশালা শনি রোববার খোলা থাকে। অন্য দিন আপনারা আসতে পারেন, সেটা আমার কন্ট্যাক্ট নাম্বার নিচেই আছে, আপনি যোগাযোগ করে আমার সঙ্গে দেখা করতে পারেন। সকলেই চান দেশ বিদেশের মানুষ যাতে হাড়োয়ার প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে পারেন। সেজন্য সরকারের পক্ষে হাড়োয়ায় আধুনিক একটা সংগ্রহশালাও গড়ে তোলা হোক, যেখানে ছাত্রছাত্রীরা গবেষণার কাজও করতে পারবেন। এই বালান্দা প্রত্নশালা শনি এবং রবিবার খোলা থাকে, তবে অন্যদিন এলে টুপাইবাবুকে ফোন করলে তিনি এসে খুলে দেন। প্রত্নশালা দেখে এবারে আমরা চলেছি আরও একটু দক্ষিণে, গাড়িতে মিনিট 3 পথ। আমাদের পরের দ্রষ্টব্য লাল মসজিদ।
নামে এই স্থানটি সমধিক পরিচিত। হারোয়ার একটা উল্লেখযোগ্য পরিচয় হচ্ছে এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি। হিন্দু মুসলিম বহু বছর ধরে এখানে মিলেমিশে আছে নিজেদের ধর্মাচরণের স্বাধীনতা নিয়ে। তাই তো মসজিদ বলে পরিচিত এই স্থানে খুব সহজেই চড়কের মেলা বসে। মাজারের মাঠে হয় দুর্গাপুজো। শুনে কত ভালো লাগে বলুন। তবে এখন তো দুপুর, মেলা সেভাবে বসেনি, তবু একটু দেখতে গেলাম আমরা। পসরা সাজাতে ব্যস্ত দোকানি, নজরে পড়ল মাটির তৈরি খেলনা। ফিরে গেলাম নিজের সেই ছোট্টবেলায়। মনটা ভালো হয়ে গেল এক লহমায়। চড়কের মেলাতে মহাদেব, কার্তিক বা রতনের পাশাপাশি দোকান দিয়েছেন সিরাজুল, শওকত, শফিকুলরাও। এমনটাই তো আমরা দেখতে চাই আমাদের বাংলায়। লাল মসজিদ থেকে 2 মিনিট হেঁটেই চলে এসেছি পবিত্র বাঁশঝাড় দেখতে। স্থানীয় মাজার লাগোয়া বাঁশঝাড়টি। স্থানীয় মানুষ বিশ্বাস করেন গোরাচাঁদ পীরের হাতের লাঠি ওখানে পোতা হয়েছিল, আর সেই বাঁশের লাঠি থেকেই এই বাঁশ গাছের জন্ম। সেই বিশ্বাস থেকেই ওই বাঁশ কেউ কাটেন না। এই বাঁশের বিশেষত্ব হলো, যখন কঞ্চি থেকে নতুন পাতা বের হয় তখন সেই নতুন পাতা ইঞ্চিখানেক লম্বা এবং কাঁটার মতো সুতীক্ষ্ণ এবং শক্ত হয়। তাই একে অনেকে কাঁটাওয়ালা বাঁশ বা বেড়ো বাঁশও বলেন। সব মিলিয়ে ওই বাঁশঝাড় প্রায় দুর্ভেদ্য জঙ্গলে এখন পরিণত হয়েছে। বাঁশ গাছের ফুল কিন্তু সচরাচর দেখা যায় না, কিন্তু এই বাঁশের ফুলও দেখা যায়। প্রচুর মানুষ আসেন এই বাঁশ এবং তার ফুল দেখতে। বাঁশের কঞ্চি নিয়ে যান তারা। তাদের বিশ্বাস এই বাঁশ গাছের ডাল সঙ্গে রাখলে পীর বাবার আশীর্বাদও সঙ্গে থাকে। লাল মসজিদের কাছে আছে বিদ্যাধরী নদী। এবারে চলে এসেছি নদীর ধারে। আসলে মাজারের পাশে বাজারের মধ্যে তখন নদী দেখে আমাদের কারোরই মন ভরেনি। খোঁজ নিয়ে জানলাম সামান্য দূরেই বইছে বিদ্যাধরী। তাই চলে এসেছি বাঁশহাটির পাশে এই নদীর ধারে। এই দিকটা এখন বেশ নিরিবিলি, নির্জন। নদীর ধারও বেশ সবুজে মোড়া। ভালোই লাগছিল আমাদের।
এবারে ঠিক হলো সঙ্গে আনা মিষ্টিগুলি খাওয়া হবে। আমাদের তো কালিকা থেকে মিষ্টি কেনাই হয়েছিল, কাটা রোল, স্পেশাল সন্দেশ এবং ছানার গজা। সেই মিষ্টির সদ্গতি হবে এখানেই, এই সুন্দর পরিবেশে। যেমন ভাবা তেমন কাজ, শুরু হয়ে গেল খাওয়া দাওয়া। আমার পুত্র ভোজন রসিক মানুষ, খাওয়ার প্রশ্নে সে সবসময় এগিয়ে থাকে। প্রস্তাব শোনা মাত্রই সে শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া। গিন্নি আবার মিষ্টি কম খান, তবে অল্প স্বল্প তিনিও মুখে দিলেন বই কি। এবার তো মনে হচ্ছে মিষ্টি আর থাকবেই না। না, অনেক হয়েছে ছবি তোলা, এবারে কিন্তু আমার পালা। হাড়োয়াতে যে নদীর ধার হাড়োয়া, একেবারে আমরা যখন ওই মাজারের কাছে ছিলাম সেটা একদম ঘিঞ্জি এলাকা। তারপরে আমরা একটু সরে এসছি দিকে, লাল মসজিদ দেখে এই যে এই পাশের দিকে এসছি বালান্দার দিকে, এদিকে নদীর ধার বেশ ফাঁকা ফাঁকা, একদম সুন্দর নিরিবিলি নির্জন নদীর ধার। এই যে সবুজ ঘাস টাসও আছে। এখন একটু রোদ্দুর রয়েছে, প্রায় 3:30 পৌনে 4টে বাজে। তো একটু মিষ্টি খাওয়া হোক এখানে। আমাদের ঠিক হলো যে এই নির্জন নিরিবিলি নদীর ধারটা দেখা হবে, তার সঙ্গে সঙ্গে মিষ্টি খাওয়া হবে। আমরা তো কালিকার থেকে মিষ্টি কিনেছিলাম, একটা হচ্ছে কাটা রোল, একটা হচ্ছে ওদের স্পেশাল সন্দেশ, আর একটা আমি পছন্দ করে নিয়েছিলাম ছানার গজা। আসলে ছানার গজা গ্রামের দিকে আসলে একটু খাই, কারণ কলকাতায় ছানার গজা খুব ভালো পাওয়া যায় না। এই 3টে তো ওরা তো খেয়েছে মিষ্টি, ভালোই বলছিল। এবার একটু আমার পালা, তাহলে একটু কাটা রোলটা অল্প করে খাওয়া যাক। কাটা রোলটা আসলে খুব মিষ্টি হবে, দেখেই বুঝতে পারছি আমি যেটা বলছে ওরা, এটা একটু মিষ্টি হওয়াই স্বাভাবিক। একটু চকলেটে দিয়ে দেওয়া আছে, মিষ্টি আছে, কেউ হয় একটু গ্রামের দিকের মিষ্টি তো। এরপরে সন্দেশ যদি খাই, সন্দেশ একটু হালকা হবে নিশ্চয়ই, দেখা যাক। মিষ্টিটা একটু কম। সন্দেশে একটা সুন্দর গন্ধ আছে, বাহ, সন্দেশটা ভালো লাগলো, খারাপ না। আর হচ্ছে ছানার গজা। ছানার গজাটা একটু অন্য রকমের, আমি একটু লাল ছানার গজা চেয়েছিলাম, এটা অবশ্য সাদা। ছানার গজাটি মোটামুটি, খুব ভালো বলবো না। কাটা রোলটাও মোটামুটি যেরকম হয়, তবে সন্দেশটি ভালো লেগেছে। কালিকার এই মিষ্টিটি ভালো, সন্দেশটি খারাপ না। স্পেশাল সন্দেশ না কি একটা ওরা বলছিল, ভালো। তাহলে মিষ্টির দামও এখানে খুব বেশি নয়, 8 টাকা 10 টাকা মোটামুটি এর মধ্যেই মিষ্টির দাম দেখলাম। আমরা ভালোই খেয়েছি। একটু বিদ্যাধরীর শোভা উপভোগ করি, খাওয়া দাওয়া করি, তারপরে আমরা আর একটু যাবো। আমাদের হাড়োয়া বেড়ানো কিন্তু এখনও শেষ হয়নি, আর একটু কিছু বাকি আছে, সেগুলো আমরা একটুখানি যাব। তার আগে নদীর ধারে একটু খাওয়া দাওয়া, একটু নিজেদের মধ্যে একটুখানি নদীর সঙ্গে থাকা। তাহলে খাওয়া দাওয়া চলুক একটু। মিষ্টিগুলির দাম কিন্তু খুব বেশি নয়। কাটা রোল 8 টাকা পিস, স্পেশাল সন্দেশ 10 টাকা পিস, আর অত বড় ছানার গজা 6 টাকা পিস। বিকেল হয়ে গিয়েছে, এবারে আমরা রওনা দিলাম নদীর ধার থেকে। এবারে যাব ভেড়ি দেখতে। হাড়োয়া অঞ্চলের ভেড়ি বিখ্যাত, বিঘার পর বিঘা জুড়ে শুধু জলাশয়। দারুণ লাগে সেখানকার বিকেলটা। আজকে সূর্যাস্ত সেখানেই দেখব আমরা। যাওয়ার পথেই হাড়োয়া গোরাচাঁদ পীরের মাজারের কাছেই বড় রাস্তার উপর একটু দাঁড়ানো হলো। এখানেই আছে মোমো চিত্তে। শুধুমাত্র দোকানের এই নামটার জন্যই মনে হলো একটু খাওয়া যাক। মোমো কিনে নিয়ে আমরা রওনা দিলাম বাগানাটির দিকে, কারণ সূর্যাস্ত ওখানেই ভালো দেখা যায়। বাগানাটি যেতে হলে বিদ্যাধরী নদীর সেতু পার করে লাউহাটির দিকে সামান্য এগোলেই 3 মাথার মোড়। সেই মোড় থেকে বাঁ দিকে বেঁকে যেতে হবে। আমরাও চলেছি সেই রাস্তা ধরে।
মিনিট 5 পর লোকালয় শেষ হতেই শুরু হলো ভেড়ি। এখানে লোকে বলে জলকর। সেই জলকরের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ, দারুণ লাগছে কিন্তু এখান দিয়ে যেতে। বিকেলের নরম আলোয় এই পথে যাওয়াটাই আমরা উপভোগ করছিলাম প্রাণ ভরে। এবারে ঠিক হলো একটু ভেড়ির ধারে বসা যাক। গাড়ি থামিয়ে আমরা বসলাম জলের পাশে। তরিজুত করে বসে এবার সেই মোমো খাওয়ার পালা। পিছনে সূর্য আজকের মতো ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সামনে সুবিস্তৃত জলাশয়, সেখানে বসে নিজের ভালোবাসার মানুষের সঙ্গে খাওয়া দাওয়া বা আড্ডার মজাই আলাদা। ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে জমিয়ে মোমো খাওয়া। এবারে আমিও মোমো নিয়ে বসে পড়লাম জলের ধার ঘেঁষে। সামনে বিস্তীর্ণ জলরাশি, পিছনেও তাই। এই এলাকাকে স্থানীয় মানুষজন জলকর বলে, আসলে মাছের ভেড়ি। সেখানে আমরা বিকেলে এসেছি। সূর্যাস্ত, এখানে বিখ্যাত সূর্যাস্ত নাকি, ভালো সূর্যাস্ত, সত্যি ভালো। আমাদের পেছনে সূর্যাস্ত আস্তে আস্তে হচ্ছে, সেটা আমি আপনাকে দেখাবই। তার আগে আমাদের খাওয়া দাওয়ার পালা। এত সুন্দর একটা জায়গায় যদি খাওয়া দাওয়া না হয় তাহলে কি চলে বলুন তো? আমরা এখানে খুব বেশি কিছু পাওয়া যাবে না জানতাম, সেই জন্য আমরা ওখান থেকে ওই মোমো কিনে নিয়ে এসেছি। মোমোর দোকানের নামটা দেখে আমাদের তিনজনেরই খুব পছন্দ হলো, মোমো চিত্তে। তো এই নামটার জন্যই প্র্যাকটিক্যালি দোকান থেকে মোমো কেনা হলো। তো সেই মোমো নিয়ে আমরা সবাই বসে খেয়েছি। মা ছেলে তো খেয়েছে, আপনারা দেখিয়েছেন। এবার আমার পালা। মোমোটা খারাপ না, মোমোটা একটু খেলাম, মোমোটা খেতেও ভালো, ঠিকঠাক বেশ। তো সুন্দর পরিবেশ, সুন্দর খাবার দাবার, সুন্দর সঙ্গীরা, সব মিলিয়ে বিকেলটা দারুণ। মানে এই সন্ধ্যেটা বা বিকেলটা একদম জমে গিয়েছে আমাদের আজকে। একটু মোমো বা এইগুলো খেয়ে দিয়ে নিই, সূর্যাস্তর এই পরিবেশটা একটু আমরা উপভোগ করি, তারপরে আমরা বাড়ি ফিরবো এখান থেকে। তার আগে একটু প্রকৃতি, মোমো চিত্তে প্রকৃতি। আমাদের এই চিকেন মোমোর দাম পড়েছিল 60 টাকা প্লেট। 6টা করে মোমো থাকে। খেতে কিন্তু ভালোই ছিল মোমোগুলো। ও হ্যাঁ, আর একটা কথা বলা দরকার, আমরা কিন্তু মোমো খাওয়ার পর প্লেট, চামচ বা তার প্যাকেটগুলি সব গুছিয়ে বাড়ি নিয়ে এসেছি, ওখানে ফেলে আসিনি। খাওয়া দাওয়ার পর এবারে চলুন যার জন্য এদিকে আসা সেই সূর্যাস্ত দেখা যাক। সে এক অপূর্ব, অসাধারণ, অনাস্বাদিত অভিজ্ঞতা। আসলে প্রতিদিন সূর্যাস্ত বা সূর্যোদয় দেখলেও তা কখনোই যেন পুরনো হয় না। এখানে তো আরো একটু বেশি ভালো লাগছিল। সূর্যি মামা পাটে গিয়েছেন। এবারে আমাদের এখান থেকে বেরোনোর পালা। আমরা এবারে বাড়িই ফিরব। সেই মতো রওনা দিলাম জলকর থেকে। রাস্তা সেই একই, লাউহাটি রাজারহাট হয়ে নিউ টাউনের পাশ দিয়ে এয়ারপোর্ট 1 নম্বর গেট।
যেতে যেতে ভাবছিলাম কলকাতা থেকে ঘণ্টাখানেকের পথ, বাস এবং ট্রেন দুই যোগাযোগই আছে, রাস্তাও বেশ ভালো। হাড়োয়া কিন্তু একটা ভালো পর্যটন স্থান হতেই পারত। অনেকেই চন্দ্রকেতুগড় বেড়াতে এসে ফিরে চলে যান, হাড়োয়া পর্যন্ত আসেন না। এলে কিন্তু ভালোই লাগবে। ভালো কথা, আমাদের চন্দ্রকেতুগড় বা বেড়াচাপা ভ্রমণের ভিডিও কিন্তু আগেই করা আছে, আমাদের চ্যানেলে গিয়ে সেটাও এই ফাঁকে একবার দেখে নিতেই পারেন। ফেরার পথে আর একবার একটু দাঁড়াতেই হলো। আমার স্ত্রী একটু চা খাবেন বলে বায়না ধরলেন। হাড়োয়া রোডের ওপরে জনার্দনপুর এই কাফেটা আমাদের পছন্দ হলো। কুটুমবাড়ি নাম, বেশ সাজানো গোছানো, সুন্দর আলোকোজ্জ্বল পরিবেশ, ভালোই লাগছে সন্ধ্যের এই সময়টা। আমার ছেলে তো দোলনায় দুলতে গিয়ে বেশ ভাবুক হয়ে পড়ল দেখছি। ইতিমধ্যে অবশ্য চায়ের ইচ্ছে বাতিল হয়ে গিয়েছে। এই গরমে জায়গা করে নিয়েছে মজিতো প্রীতি। সেই মতো মা ও ছেলের হাতেও চলে এসেছে মজিতোর গ্লাস। মজিতো সেবন করে এবার আমরা ঘরের পথে। আজকের বেড়ানোটা কিন্তু দারুণ হলো। এবারে বলি, এদিকে আসবেন কি করে? গাড়িতে বা বাইকে কলকাতা থেকে এলে তো আমার দেখানো পথে আসতে পারেন। বারাসতের দিক থেকে এলে টাকি রোড ধরে বেড়াচাপা এসে সেখান থেকেও হাড়োয়া যেতে পারেন সহজেই। ট্রেনে এলে শিয়ালদহ হাসনাবাদ লাইনে হাড়োয়া রোড স্টেশনে নেমে যেতে হয়। হাড়োয়া যাওয়ার বাসও মেলে শ্যামবাজার বা চিনার পার্ক থেকে। ট্রেনে বা বাসে গেলে হাড়োয়াতে নেমে টোটো পাবেন, ঘুরতে কোনো অসুবিধাই হবে না। খাওয়া দাওয়ার জন্য বেশ কিছু রেস্টুরেন্ট এবং ভাতের হোটেল আছে। আমার অবশ্য এখানকার রেস্টুরেন্টগুলির নাম বেশ পছন্দ হয়েছে। শ্বশুরবাড়ি, জামাই আদর, কুটুমবাড়ি, এমন সব সুন্দর নাম এখানকার রেস্টুরেন্টের। যাই হোক, আজ তাহলে এখানেই শেষ করি। আবার ফিরে আসব সামনের বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।